যাই হোক, আজকে তোমাদের সঙ্গে সম্ভবত আমার অষ্টম ক্লাস, এই জুমের মাধ্যমে 8 নাম্বার ক্লাস আজকে আমরা করব। তো এখনো মানে তোমরা প্রতিদিন যেভাবে পার্টিসিপেট করো সেই অনুযায়ী আজকে সংখ্যাটা অনেক কম এখনো। স্যার করবে, সবাই পরীক্ষা দিতেছে স্যার, শেষ হলেই করবে। পরীক্ষা দিচ্ছে, তাহলে শেষ করে তারপর জয়েন করবে, তাহলে তো আমারই ক্লাস টাইম শেষ হয়ে যাবে এদিকে। আপনি শুরু করেন স্যার, ওরা এখনই জয়েন করবে। আমরা ক্লাসে পড়ছিলাম বেসরকারি সংস্থা, এনজিও এবং বিশ্ববাজার, তাই না? অর্থাৎ আমরা এখানে আলোচনা করছিলাম যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অ্যান্ড গ্লোবাল মার্কেট। এর আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম যে বেসরকারি সংস্থা বা এনজিও গঠনের ধাপ ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে আমরা আলোচনা করেছিলাম এটা, তাই না? আর আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হলো বিশ্ববাজারে এনজিওর গুরুত্ব। দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, একটা হলো এনজিও প্রতিষ্ঠার স্তর, হ্যাঁ, এনজিও গঠনের ধাপগুলো, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অন্যদিকে বিশ্ববাজারে এনজিওর গুরুত্ব, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসলে এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি, এজন্য এই প্রশ্নটা তোমরা খুব গুরুত্ব নিয়ে পড়বে। আমরা দেখি যে বিশ্ব বাজার বলতে এখানে বোঝানো হচ্ছে যে বিশ্ব পরিস্থিতিতে বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে অবস্থা, গ্লোবালি আমরা যদি এটাকে চিন্তা করি তাহলে আমরা দেখি যে আসলে এখানে এনজিওর একটা বিরাট ভূমিকা রয়ে গেছে। অর্থাৎ এই বিশ্ব বাজারে, বিশ্ব পরিস্থিতিতে, বিশ্বের আর্থসামাজিক প্রেক্ষাপটে এনজিও কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন। অর্থাৎ এই যে এনজিও গুলোর গুরুত্ব অনেক বেশি। যেমন আমি এখানে পয়েন্ট হিসেবে প্রথমে দেখো আলোচনা করেছি, এখানে উল্লেখ করেছি মানব সম্পদের বিকাশ। তোমরা ভালো করে খেয়াল করে দেখো যে আমরা যদি আমাদের দেশের কথা ভাবি, আমাদের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল একটা দেশের কথা আমরা যদি চিন্তা করি, সেখানে কিন্তু এই মানব সম্পদের বিকাশের ক্ষেত্রে এনজিও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুধু আমাদের দেশে না, যেহেতু এটা আমরা গ্লোবালি ভাবছি, আমরা সারা বিশ্বের কথাই বলবো, কারণ সারা বিশ্বেই এখন এই অবস্থা। মানব সম্পদের বিকাশের ক্ষেত্রে এনজিও গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ এনজিও গুলো কিন্তু বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক, অসচ্ছল যুবক, তারপরে তোমার স্বামী পরিত্যক্তা মহিলা, তারপরে অবহেলিত নারী গোষ্ঠী, বিভিন্ন শ্রেণীর মানুষকে কিন্তু বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু তোমার এনজিওর গুরুত্ব অপরিসীম। এনজিও গুলো আমাদের সমাজের এই ধরনের জনগোষ্ঠীর উন্নয়নে কিন্তু ব্যাপক ভূমিকা পালন করছে। তাহলে আমরা বলবো যে মানব সম্পদের বিকাশের ক্ষেত্রে এনজিওর গুরুত্ব অনেক বেশি। বিশ্বের বর্তমানে যে মানব সম্পদ এর উন্নয়ন, এই মানব সম্পদের বিকাশের ক্ষেত্রে কিন্তু এনজিও গুলো বিরাট ভূমিকা পালন করছে। এরপরে যদি বলি দারিদ্র দূরীকরণ, আমাদের সমাজে আমরা যদি চিন্তা করি যে এই যে অবস্থাটা, এখন বেশ খানিকটা দারিদ্র আমরা দূর করতে সক্ষম হয়েছি। একটা পর্যায়ে ছিল আমাদের দেশে কিন্তু দারিদ্র্যের হার অনেক বেশি ছিল, এবং আমরা কিন্তু মোটামুটি ভাবে অনুন্নত দেশের কাতারে ছিলাম। একটা পর্যায়ে কিন্তু দেশ এখন উন্নয়নশীল দেশের মধ্যে চলে আসছে। এই যে অবস্থাটায় দারিদ্র, একটা সময় মানুষের চ্যালেঞ্জ ছিল যে 2 বেলা পেট ভরে খাওয়ার, মানুষের একটা চ্যালেঞ্জ ছিল এটা, যে আমি কিভাবে 2 বেলা খাবো। অর্থাৎ এই যে 2 বেলা পেট ভরে খাওয়ার জন্য তাকে স্ট্রাগল করতে হবে। তাহলে যদি তুমি খাবারের কথা ভাবতে থাকো,
যে আমি কি খেয়ে বাঁচবো সেটা ভাবতে থাকো, তাহলে কিভাবে তুমি তোমার দক্ষতার বিকাশ ঘটাবা বলো? যেখানে খাদ্য সংকট থাকবেই সেখানে কিন্তু কখনোই দক্ষতার বিকাশ ঘটানো সম্ভব নয়। সেখানে কখনোই তুমি তোমার দক্ষতার প্রকাশ পরিপূর্ণভাবে ঘটাতে পারবা না। এই জন্য দারিদ্র দূরীকরণ কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জ। আর এই দারিদ্র দূরীকরণের এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে কিন্তু এনজিও বেশ খানিকটা সফল। অর্থাৎ এই যে এনজিও গুলো আমাদের বাংলাদেশের মতো এরকম দেশে কিন্তু অসংখ্য এনজিও কাজ করে, তোমরা হয়তো জানো না। আমাদের গলিতে গলিতে রন্ধ্রে রন্ধ্রে কিন্তু বিভিন্ন এনজিও রয়েছে। তুমি ভালো করে দেখো যে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যে এনজিও গুলো এখানে কাজ করে সেইগুলো বাদ দিয়ে যদি আমরা স্থানীয় পর্যায়ের এনজিও গুলোর কথা ভাবি, স্থানীয় পর্যায়ে যে এনজিও গুলো রয়েছে সেইগুলোর কথা ভাবি, তাহলে তুমি চিন্তা করো প্রত্যেকটা গ্রামে দুই একটা এনজিও আছে, ছোটখাটো এনজিও। হ্যাঁ, তো এই যে প্রতিষ্ঠানগুলো এগুলো কিন্তু আমাদের দারিদ্র দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপর ধরো আইনগত সহায়তা। এনজিও কিন্তু তোমাকে এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এদের কিন্তু আইনি সহায়তা প্রদান করে থাকে বিভিন্ন এনজিও। একটা সময়ে মহিলারা বা নারীরা বুঝতোই না যে স্বামী যদি যৌতুক চায় তার বিরুদ্ধে আইনগত অভিযোগ মানে আদালতে অভিযোগ করা যাবে। একটা সময় মানুষ বুঝতোই না, জানতোই না। এই এনজিও এই ধরনের অন্ধ মানুষের চোখ খুলে দিয়েছে। এই এনজিও গুলো এসেই কিন্তু মানুষকে এই ধরনের শিক্ষা দিয়েছে। যখনই নারীরা নারীদেরকে নারীর ক্ষমতায়ন করেছে, যখনই নারীরা স্বাবলম্বী হয়েছে, তখনই কিন্তু তারা বুঝতে পারছে যে এটা কিন্তু তাদের উপরে এক ধরনের অন্যায়, এবং তখনই তারা আইনগত সহায়তার জন্য প্রার্থনা করছে এবং বিভিন্ন এনজিও গুলো তাদেরকে কিন্তু সেই সহায়তা প্রদান করেছে। এরপরে দেখি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা। এনজিও গুলোর ভূমিকা যদি আমরা বলতে যাই তাহলে এই পয়েন্টে এসে আমরা একবারে পরিষ্কার মানে দিনের আলোর মতো পরিষ্কার যে এনজিও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কি ধরনের ভূমিকা পালন করে থাকে। আমরা দেখি যে সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে যতটা না সহযোগিতা করে তার থেকে অনেক বেশি করে কিন্তু এই বেসরকারি সংস্থা, ব্র্যাক বলো, প্রশিক্ষা বলো, তারপরে গণ উন্নয়ন বলো, তারপরে তোমার যে এনজিও গুলো আমাদের দেশে রয়েছে অন্যান্য সব এনজিও, এছাড়াও দেখবা যে তোমার রেড ক্রস বা রেড ক্রিসেন্ট সোসাইটি, হ্যাঁ, এই ধরনের এগুলো সবই কিন্তু তোমার এনজিও। এগুলো কিন্তু তোমার বিভিন্ন ধরনের সহযোগিতা বা সাহায্য করে থাকে। দেখবা এই যে এই ধরনের মানে ক্রাইসিসে এই জন্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রেও কিন্তু এনজিও গুলো বিরাট ভূমিকা পালন করে। যেমন প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ সহযোগিতা, খাদ্য বা ওষুধ, চিকিৎসা সেবা, ত্রাণ পরবর্তী সময়ে পুনর্বাসন, বিভিন্ন ক্ষেত্রে এই ইয়াগুলো কাজ করে থাকি। শোষণ ও নির্যাতন প্রতিরোধ। এই যে এনজিও গুলো কিন্তু সমাজে যে শোষণ এবং নির্যাতনের মাত্রা কিন্তু অনেকাংশে প্রতিরোধ করেছে। গ্রামের যে আগে নারীদের প্রতি অবিচার করা হতো, অন্যায় করা হতো, তাদেরকে নির্যাতন করা হতো, সেই নির্যাতন কিন্তু অনেকাংশেই এই এনজিও গুলোর হস্তক্ষেপের কারণে সম্ভব হয়েছে। তারপর দেশের জনসংখ্যা হ্রাস। আমরা দেখি যে একটা দেশের জনসংখ্যা সে দেশের উন্নয়নের হাতিয়ার। জনসংখ্যা যদি সেই
কাঙ্ক্ষিত পর্যায়ে থাকে এবং জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তর করা সম্ভব হয়, তাহলে কিন্তু সে দেশের উন্নয়ন সম্ভব। সেই আমাদের যেহেতু জনসংখ্যা জয়া, তোমার মাইক্রোফোনটা মিউট করো। এজন্য দেশের জনসংখ্যাকে, যেহেতু আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি, তাই এই জনসংখ্যা নিয়ন্ত্রণে কিন্তু বেসরকারি সংস্থাগুলো বিরাট ভূমিকা পালন করছে। এবং বিশ্বের যে জনসংখ্যা পরিস্থিতি এখন যদি আমরা বিবেচনা করি, এই এনজিওর কারণে কিন্তু আজকে এই জনসংখ্যা হ্রাস পেয়েছে। আমরা দেখি আমাদের মধ্যে বিভিন্ন ধর্মীয় গোড়ামি, কুসংস্কার, অন্ধবিশ্বাস এইগুলো ছিল, যার কারণে জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছিল। যাই হোক, সেই জনসংখ্যা বৃদ্ধির সেই রশিটা টেনে ধরেছে কিন্তু এই এনজিওরা। কারণ এনজিও গুলো যে পরিমাণে তোমার প্রচার প্রচারণা চালিয়েছে, যে ধরনের তোমার জনসংখ্যা হ্রাস করার জন্য যে বিষয়গুলো বা যে ধরনের দরকারি সেবাগুলো, সেই সেবাগুলো প্রদান করেছে, তা অন্য কেউ কিন্তু দিতে পারে নাই। সরকারের থেকে এখানে বেসরকারি সংস্থাগুলো বেশি ভূমিকা পালন করছে। জন্ম নিয়ন্ত্রক যে ওষুধ বা অন্যান্য বিষয়গুলো সবই কিন্তু বেসরকারি সংস্থা বেশি সরবরাহ করেছে। স্বাস্থ্য চিকিৎসা সুবিধাও কিন্তু এক্ষেত্রেও কিন্তু তোমার এনজিওর বিরাট ভূমিকা রয়েছে। অবহেলিত অসহায় শ্রেণীর নিরাপত্তা, যারা অবহেলিত অসহায়, এদের নিরাপত্তা প্রদানে কিন্তু এনজিও গুলো বিরাট ভূমিকা পালন করছে। কারণ আমরা দেখি যে সমাজে এতিম, দুস্থ, অসহায় এই যে শ্রেণী, এরাই হলো অবহেলিত শ্রেণী, তাই না? এই অবহেলিত শ্রেণী বা অসহায় শ্রেণী কারা? অবহেলিত বা অসহায় শ্রেণী বলতে আমরা এখানে কাদেরকে বুঝি? যারা নির্ভরশীল জনসংখ্যা, যারা নিজেরা স্বাবলম্বী নয়, যারা অন্যের উপর নির্ভরশীল, তারাই মূলত সমাজে অবহেলিত বা অসহায় শ্রেণী। এই শ্রেণীর সুবিধার জন্য কিন্তু এনজিও গুলো কাজ করছে। অর্থাৎ এই ধরনের জনগোষ্ঠীর পুনর্বাসনে ক্ষেত্রেও কিন্তু এনজিও গুলো বিরাট ভূমিকা পালন করছে। যেমন শিশুদের সুরক্ষার জন্য এনজিও কাজ করে, প্রবীণদের জন্য কাজ করে, অবহেলিত নারীদের জন্য কাজ করে। তাহলে এই যে অবহেলিত শ্রেণীর, এদের জন্য কিন্তু। এরপর 9 নম্বর, নেতৃত্বের বিকাশ সাধন। আমরা জানি যে এনজিও গুলো যেভাবে সেবা প্রদান করে থাকে, সেখানে কিন্তু নেতৃত্বের বিকাশ ঘটে থাকে। কারণ যখনই তুমি দেখবা যে নেতৃত্ব বানান ভুল হয়েছে, তাই না? তাড়াহুড়ার কারণে এরকম হচ্ছে। কেটে লিখবো। যাই হোক, এই যে নেতৃত্বের বিকাশ সাধন, নেতৃত্বের বিকাশ সাধনে কিন্তু এনজিও গুলো কাজ করে। কারণ আমরা দেখি যে এনজিও যখন সহায়তা প্রদান করে, তখন কিন্তু দলগতভাবে সহায়তা প্রদান করে থাকে। অর্থাৎ এরা যে এদের যে সেবা, সেই সেবা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে? অবশ্যই তোমাদেরকে দল গঠন করতে হবে। দল গঠন ছাড়া কিন্তু কখনোই এরা সেবা প্রদান করবে না। অর্থাৎ এরা একটা দলভুক্ত জনগোষ্ঠীর সেবা প্রদান করে থাকে। অর্থাৎ কতগুলো সদস্যদেরকে একত্রিত করে একটা দল গঠন করে, আর সেই দলের মধ্যে কিন্তু একজনকে ওই দলের সদস্যদের দেখভাল করার বা ওই দলের সদস্যদের পরিচালনা করার জন্য লিডার তৈরি করে। এইভাবে ধীরে ধীরে মানুষের মধ্যে কিন্তু লিডারশিপ গড়ে ওঠে। আর একটা বিষয়, লিডারশিপটা কিভাবে আসে বা নেতৃত্বের বিকাশ কিভাবে হয়? যখন দেখা যাচ্ছে তুমি স্বাবলম্বী হবা,
আত্মনির্ভরশীল হবা, তখনই কিন্তু তুমি তোমার যে নেতৃত্ব, সেই নেতৃত্বটা তুমি তোমার ভিতরে অটোমেটিক্যালি চলে আসবে। কারণ তুমি যদি তোমার পরিবারে আয় রোজগারে বা পরিবারে কন্ট্রিবিউট করতে না পারো, তাহলে কিন্তু তুমি সেখানে তোমার মতামত প্রদান করতে পারবে না। যখন তুমি তোমার পরিবারে কন্ট্রিবিউট করবা, ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন থাকবে তোমার, তখনই তুমি কিন্তু সেখানে বিভিন্ন বিষয়ে তোমার মতামত প্রদান করবা, যা অন্যরাও তোমার মতামতের দিকে তাকিয়ে থাকবে যে কি বলছে ও, ওর গুরুত্ব দরকার, কারণ পরিবারে ওর ভূমিকা অনেক বেশি। বুঝতে পেরেছো? এইভাবে আমরা দেখি যে নেতৃত্বের বিকাশ সাধনের ক্ষেত্রে এনজিও গুলো ভূমিকা পালন করে থাকে। এরপরে কৃষি উন্নয়ন, 10 নম্বর পয়েন্টে আছে কৃষি উন্নয়ন। কৃষি উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এনজিও গুলো ভূমিকা পালন করে থাকে। দেখো এনজিও গুলো তোমার কৃষি খাত বলো, হাঁস মুরগি পালন বলো, বনায়ন বলো, মৎস্য চাষ বলো, এই সকল ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের স্বল্প সুদে বা সুদহীন স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে থাকে। তো এইসব ক্ষেত্রে কিন্তু অর্থাৎ কৃষি উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু এনজিও গুলো অনেক বড় ভূমিকা পালন করে থাকে। তারপরে তোমার বৃক্ষরোপণ আন্দোলন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বা প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এই বনায়ন বা যেটাকে আমরা কি বলি বৃক্ষরোপণ বলি, এটা গুরুত্ব কিন্তু অনেক বেশি। এনজিও গুলো দেখবা কি বিভিন্ন সময় বিভিন্ন রাস্তার পাশে বা সে জায়গায় মানে খাস জমিতে দেখবা যে বৃক্ষরোপণ করে। তোমার রাস্তার আশেপাশে দেখবা বিভিন্ন এনজিওর উদ্যোগে অনেক গাছ লাগানো হয়ে থাকে, যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে। এরপরে বলা আছে ব্যাংকিং সেবা প্রদান। ব্যাংকিং সেবা কি, দেখো এনজিও গুলো কিভাবে ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। হ্যালো আলবসলাম জি, হ্যাঁ বল। জি জি জি, এবার একসঙ্গে দেব। জি না, আমি দুইটাই দেবো, সমস্যা নেই। না আমি দুইটাই দেবো, আপনি জাস্ট যে আমাকে একটা মেসেজ দিয়ে জানিয়ে দেন আমার অ্যামাউন্টটা। টোটাল টোটাল মানে আমি বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ সেটাই, সেটাই তো আপনি একটু ভালো করে চেক করে। হ্যাঁ জি 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 এটাই। ওকে ঠিক আছে, ঠিক আছে সমস্যা নেই, 20 তারিখের আগে দিলে হবে তো। ওকে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ওকে। ব্যাংকিং সেবা প্রদান, ব্যাংকিং সেবাটা কিভাবে আসে দেখো, তুমি খেয়াল করলে দেখবা যে আমাদের পাশেই আছে যে গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক। তো এই গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংকের যে মূল জায়গা সেটা কোথা থেকে আসছে? এরা অবশ্যই এনজিও থেকে। এনজিও গুলো ধীরে ধীরে তাদের কর্মপরিধি প্রসারিত করার পর ধীরে ধীরে তারা একটা একটা দিকে চলে আসছে। অর্থাৎ ব্যাংকিং ক্ষেত্রেও কিন্তু সেবা প্রদান করছে এনজিও গুলো। বিদেশে জনশক্তি রপ্তানি, সেখানেও কিন্তু এনজিও গুলো বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান করে বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রেও কিন্তু এনজিও গুলো বিরাট ভূমিকা পালন করছে। এরপর টেকসই প্রযুক্তি ব্যবহার, টেকসই প্রযুক্তি ব্যবহার হচ্ছে এনজিও গুলো গবেষণার মাধ্যমে কৃষি, শিল্প প্রভৃতি ক্ষেত্রে যে টেকসই প্রযুক্তির ভূমিকা রাখতে সক্ষম। অর্থাৎ এখানে তারা কি করছে, বিভিন্ন প্রযুক্তির ক্ষেত্রেও কিন্তু টেকসই প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু বিরাট ভূমিকা পালন করছে। দেখো এখানে লেখছি বর্তমানে অনেক সংস্থাই টেকসই প্রযুক্তির উদ্ভাবনে কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্ভাবনের সুযোগ দিন দিন
বেড়েই চলছে। এনজিও গুলোর অন্যান্য ক্ষেত্রগুলো হলো হস্তশিল্পের উন্নয়ন, সামাজিক সমস্যা সমাধানের সুযোগ, কল্যাণ, তারপরে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, বাণিজ্যিক ক্ষেত্র প্রভৃতি। এসব ক্ষেত্রে এনজিও গুলোর প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ রয়েছে। বহু এনজিও তাদের সম্ভাবনা সুযোগকে একত্রে কাজে লাগিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে টেকসই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু যখন তুমি দেখবা যে প্রযুক্তিগুলো ব্যবহার করার জন্য এনজিও গুলো তোমাকে বিভিন্ন ধরনের সুযোগ তৈরি করে দেবে। এরপরে নতুন মডেল ও কৌশল উদ্ভাবন। সমাজসেবার যে পুরাতন যে সিস্টেমগুলো রয়েছে সেই পুরাতন সিস্টেমগুলোর পরিবর্তে নতুন নতুন যে সিস্টেম বা মডেল, সেই মডেল উদ্ভাবনের ক্ষেত্রেও কিন্তু এনজিও গুলো বিরাট ভূমিকা কাজ করে থাকে। এনজিও গুলো নতুন নতুন কৌশল, নতুন নতুন মডেল উদ্ভাবন করে মানুষের সেবা প্রদান করে থাকে। দেখবা তোমার এনজিও আগে যে সেবা প্রদান করতো, অর্থাৎ সেই 80 দশকের এনজিও সেবা আর আজকের এনজিও সেবার মধ্যে অনেক অনেক পার্থক্য, ব্যাপক ব্যাপক পার্থক্য। আজকের এনজিও থেকে তুমি ব্যাংকিং সুবিধা পাচ্ছ, তুমি কৃষিক্ষেত্রে সুবিধা পাচ্ছ, অনেক সুবিধা পাচ্ছ। আর তখন 80 দশকে কি ছিল? শুধু এনজিও ছিল কি লোন দিবে, মানুষকে সাহায্য দিবে, টাকা দিবে, আর্থিক লোন দিবে, এই লোন উঠাবে, তোমার হাঁস মুরগি চাষ মানে পালন করতে বলবে, এইগুলোর মধ্যে ছিল। কিন্তু এই এনজিও গুলো ধীরে ধীরে তাদের একটা একটা করে নতুন নতুন মডেল, নতুন কৌশল উদ্ভাবনের মাধ্যমে কিন্তু এগিয়ে যাচ্ছে। ঋণ সেবায় সহজলভ্যতা, এটা তো জানোই কিভাবে ঋণ সেবা গ্রহণ করতে হয়। এরপর আছে সামাজিক আন্দোলন। সামাজিক আন্দোলনের ক্ষেত্রে এনজিও গুলো অনেক বড় ভূমিকা পালন করে। কিভাবে বড় ভূমিকা পালন করে বলো? সামাজিক আন্দোলনের ক্ষেত্রে এনজিও গুলো, একজন একটা স্ক্রিনশট নিয়ে আজকের হাজিরাটা দিও। ওকে স্যার। ঠিক আছে, দেখো সামাজিক আন্দোলনের কথা বলি আমরা। সমাজ থেকে যে কোনো ধরনের ক্ষতিকর প্রথা দূরীকরণের ক্ষেত্রে কিন্তু সামাজিক আন্দোলন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ সমাজ থেকে যখন তুমি ক্ষতিকর প্রথা দূর করতে চাইবে তখন তোমাকে কি করতে হবে? তখন অবশ্যই তোমাকে সামাজিক আন্দোলন পরিচালনা করে সমাজ সংস্কারের মাধ্যমে তোমার সমাজ থেকে এই সমস্যা দূরীকরণ করতে হবে। অর্থাৎ এই যে সামাজিক আন্দোলন, এই সামাজিক আন্দোলন হচ্ছে কি? সমাজের সকল মানুষকে একত্রিত করে সকল এর অংশগ্রহণের মাধ্যমে সেই সমস্যা সম্পর্কে প্রতিরোধ গড়ে তোলা, এই সমস্যা দূরীকরণের জন্য প্রতিরোধ গড়ে তোলা। যখন এই ধরনের প্রতিরোধ গড়ে উঠবে, অর্থাৎ সবার অংশগ্রহণের মাধ্যমে এই প্রতিরোধমূলক অবস্থা গড়ে উঠবে, তখনই আমরা বলবো সেটা সামাজিক আন্দোলন। আর এই সামাজিক আন্দোলনের মাধ্যমেই কিন্তু প্রয়োজনীয় যে কর্তৃপক্ষ থাকে, যারা এই কাজগুলো করে থাকে, তাদের টনক নড়ে, তাদের কাছে এটা যায়, তাদের দৃষ্টিতে সেই সমস্যাটা আসে এবং তারা তখন কি করে? তখন সেই সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তাহলে এই যে সামাজিক আন্দোলন, এই সামাজিক আন্দোলনে তোমার বিভিন্ন এনজিও কাজ করে, মানুষকে সচেতন করার ক্ষেত্রে কিন্তু এনজিও অনেক বড় ভূমিকা পালন করে থাকে। কারণ গ্রামীণ পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে কিন্তু এনজিও গুলো কাজ করে যাচ্ছে। এনজিও গুলো যেহেতু প্রান্তিক পর্যায়ে কাজ করে যাচ্ছে, তাই সামাজিক আন্দোলনে এদের থেকে সবচেয়ে বেশি ভালো আর কেউ কাজ করতে পারে না। সামাজিক আন্দোলনের ক্ষেত্রে এগুলো এনজিও গুলো বিরাট ভূমিকা পালন করে যাচ্ছে। নারী ও শিশু উন্নয়ন, নারী আর শিশুদের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এনজিও গুলো কাজ করে যাচ্ছে। আমরা জানি যে সারা বিশ্বের নারী শিশুদের উন্নয়নে এনজিও কাজ করে চলছে। নারীদের উন্নয়নে বিভিন্ন কাজ করে যাচ্ছে। আমরা জানি নারীদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে। তারপরে শিশুদের উন্নয়নে বিভিন্ন শিক্ষামূলক প্রকল্প হাতে নিয়েছে, অর্থাৎ শিশুদেরকে যাতে সঠিক শিক্ষা পেতে পারে, অর্থাৎ যাতে করে শিশুরা ঝরে না পড়ে, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়, সেজন্য তারা বিভিন্ন শিক্ষা উপকরণ সহ বিভিন্ন শিক্ষা সুযোগ তারা সরবরাহ করছে, বিভিন্ন স্বাস্থ্য সেবা তাদের জন্য নিশ্চিত করছে এবং নারীদেরকে সচেতন করার মাধ্যমে যাতে করে শিশুরাও এই সেবাগুলো পেতে পারে, সেই ব্যবস্থা কিন্তু এনজিও গুলো করে যাচ্ছে। যাই হোক, এই হলো আমাদের যে বিশ্ব পরে কি বলছিলাম আমরা, আজকে টপিকটা বিশ্ববাজারে এনজিওর গুরুত্ব। এই হলো আমাদের বিশ্ববাজারে এনজিওর গুরুত্ব। তোমরা এখানে এই প্রশ্নটা খুব বেশি মানে ইম্পর্টেন্টলি পড়বা। এরপরে আমাদের উপজাতি আছে, উপজাতি নিয়ে একটা ক্লাস করব। হ্যাঁ, উপজাতির পরে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, অনেক প্রশ্ন। তোমাদের বইয়ে প্রশ্ন তো অভাব নাই। যাই হোক, আমি টপিক দেখে তোমাদের সিলেবাস দেখে আমি তোমাদের নেক্সট ইয়াটা আবার পড়াবো। তোমরা কিন্তু অবশ্যই পড়বা এটা, আজকে যে প্রশ্নটা দিলাম এবং এর আগের দিন যে প্রশ্নটা দিয়েছি, এই প্রশ্নটা অবশ্যই পড়বা ভালো করে। ঠিক আছে, সবাই ভালো থেকো।
অনেক ক্লাস করছো তোমরা, অনেক পরিশ্রম করো, তোমাদের আসলে অনেক, যারা নিয়মিত ক্লাস করো তাদের আসলে অনেক ধন্যবাদ দেওয়া উচিত, ঠিক আছে। আর যারা ক্লাস করছো না ওদেরকে একটু বলো যে মাঝে মধ্যে ক্লাসে আসতে, কারণ একেবারে এখন যে অবস্থা, তোমরা যদি ক্লাসের বাইরে থাকো তাহলে তো পড়ালেখা থেকে অনেক দূরে থাকবা, পড়ালেখাই করবা না। এই যে যারা ক্লাসে নিয়মিত আসছে এরা কিন্তু বেশ কিছু জানছে, শিখছে, এবং এই টপিকগুলো সম্পর্কে তাদের একটা ধারণা চলে আসছে। এরা কিন্তু লিখতে পারবে, কম বেশি হোক লিখতে পারবে। আজকে যে আলোচনা যে শুনছি সে কিন্তু এই পয়েন্টগুলো এখানে, যে আমি আজকে কয়টা পয়েন্ট দিয়েছি, 18টা পয়েন্ট দিয়েছি, 18টা পয়েন্ট থেকে সে অন্তত 10টা পয়েন্ট লিখতে পারবে। আর 10টা জি পয়েন্ট, স্যার। 10টা পয়েন্ট লিখলে তো তোমার 5 পৃষ্ঠা, কত পৃষ্ঠা হয়ে যায়। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। স্যার আসসালামু আলাইকুম। এই স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। শেষে কে ঢুকলো ক্লাসে? স্যার আমি। এত পরে কেন? স্যার আমি মাত্র 5টা টপিক ভালো করেছি। স্যার আমি ফার্স্টে ঢুকছিলাম তখন তখন কি? মানে ওয়েটিং দেখাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থেকো। এই এখন একটা স্ক্রিনশট নাও, 10 জনের হাজির। স্যার স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দিচ্ছি। 10 জনেরটা দাও, 10 জনেরটা ওটা আউট করে দাও। ওকে স্যার। হ্যাঁ, আবার বেড়ে গেল কি? স্যার 9 জনের তো দেয়া হয়েছে স্যার, 10 জনের তো দেয়া হয়েছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।